প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই প্রশ্নোত্তর দেখবার জন্য। সঙ্গে আছেন বিশিষ্ট কবি এবং সমাজচিন্তক বাবুল আনোয়ার। বাবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনি তো সমাজ চিন্তক এবং একই সঙ্গে দীর্ঘদিন প্রায় ৩০ বছর অধ্যাপনা করেছেন সমাজ বিজ্ঞানে, ২০ বছর সাংবাদিকতা করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ। সমাজটা আসলে কি? আপনার যে অভিজ্ঞতা সেই আলোকে জানতে চাই, সমাজ আসলে কি? আসলে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সমাজের সংজ্ঞাগত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তবে সমাজ হলো মানব জাতির সেই অংশ যারা একই সংস্কৃতি, ধর্ম, বর্ণের মধ্য দিয়ে একটা ঐক্য ধারণা পোষণ করে এবং পাশাপাশি বা দূরবর্তী স্থানেও বসবাস করে। সমাজ মানে কোনো রাষ্ট্র নয়। সমাজের পরিধি রাষ্ট্রের চেয়ে অনেক বেশি পরিব্যাপ্ত এবং সমাজ সেই অর্থে মানুষ যদি সমাজ হয়, এরকম গুরুভিত্তিক সমাজ আছে, শিল্পী সমাজ বা খেলোয়াড় সমাজ ইত্যাদি। তবে ব্যাপারটা হলো চিন্তা, চেতনা এবং মানসিকতায় একটি ঐক্য, যারা একটি নির্দিষ্টভাবে বিভিন্নভাবে বা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চায় বা বসবাস করে আসছে, সেই এটাই সৃষ্টির প্রথম সমাজ এবং সমাজ। কতগুলো সমাজ নিয়ে একটা রাষ্ট্র। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র আজ প্রায় ৫৫-৫৬ বছর অতিক্রান্ত করছে বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ মানুষ এবং একই সঙ্গে ২ থেকে প্রায় ৫ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের পরিকাঠামো একজন রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে কিভাবে দেখেন? বাংলাদেশের যে অভ্যুদয়টা ১৯৭১ সালে হয়েছিল একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটা অনিবার্য হয়ে উঠেছিল। যখন একটি সম্প্রদায়ের ওপর, একটি জনগোষ্ঠীর ওপর আর একটি জনগোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন চলতে থাকে, তখন এই জনগোষ্ঠীর মধ্যে মুক্তির, রাজনৈতিক মুক্তির বা সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা প্রবল হয় এবং বৈষম্যগুলো চোখে পড়ে। ১৯৭১ সালে সেটা হয়েছিল যে দীর্ঘদিন ধরে পাকিস্তানিদের শোষণ, শাসন এবং আমাদের উপর যে নির্যাতন, তারই প্রেক্ষাপটে এই আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ, যেখানে ৩০ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে সম্ভ্রম হারাতে হয়েছে, এর মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয় এবং যার নেতৃত্বে বঙ্গবন্ধুরও বিশাল অবদান ছিল আওয়ামী লীগের। সে কথা যদি বাদই দেই, আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত সমাজ আজকের বাস্তবতায় কিছুটা বিরূপ ছায়া পড়েছে। আমরা সচেতনভাবে হোক, অসচেতনভাবে হোক, মুক্তিযুদ্ধের অনেকগুলো দিক ভুলে গেছি। আমাদের মুক্তিযুদ্ধের মূল কথা ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিষ্ঠা এবং মানবিক উদার একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে আমরা সবাই পারস্পরিক সখ্যে, পারস্পরিক সহযোগিতায় বসবাস করব। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকের বাংলাদেশ কেন জানি তার উল্টো দিকে যাত্রা করেছে। কিন্তু কেন? আপনি তো একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং একই সঙ্গে আপনি অধ্যাপনা করেছেন। প্রচুর ছাত্রকে পড়িয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন। অ্যা সেই জায়গা থেকে যদি জানতে চাই, কেন আমরা পিছিয়ে গেলাম? কেন আমাদের মধ্যে বিভক্তি বাড়লো? কেন বৈষম্য বাড়লো? বৈষম্য বেড়েছে যে এই জন্য বৈশ্বিক পরিস্থিতিও অনেকটা দায়ী। অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা সত্য যে দেশের মানুষ যে প্রত্যাশা করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, সেই প্রত্যাশা মোতাবেক রাজনৈতিক দলগুলো কাজ করতে পারেনি বা করেনি। পরবর্তীকালে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক সামাজিক অনাচার হয়েছে। এটা মানুষকে আশাহত করেছে। এই আশাহত মানুষদের বিষয়টাকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী রাজনৈতিক দল, বিদেশি আশ্রয় হোক, প্রশ্রয় হোক, তারা এর মধ্যে ঢুকে পড়ে মানুষের মুক্তিযুদ্ধের চেতনাটাকে অন্যদিকে ডাইভার্ট করে এবং পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান সহ এই উপমহাদেশের অনেকগুলো দেশে আমাদের ভিন্ন সংস্কৃতি গড়ে ওঠার চেষ্টা চালানো হয়, যেটা বাংলাদেশে অনুপ্রবেশ করে। সেটা একটি ব্যাপার। আর এই জনবহুল দেশে তরুণ প্রজন্মকে আমরা সঠিকভাবে কাজে ইনভলভ করতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেকটা পিছিয়ে পড়েছে, যুগের সঙ্গে তাল মিলাতে সক্ষম হয়নি। আচ্ছা, এই যে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়েছে, আপনি বললেন, আপনি নিজে তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে ছিলেন। ৩০ বছর ধরে আপনি কলেজে পড়িয়েছেন, জি, জি। রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন। তো আপনি কি স্বীকার করেন যে আপনাদের এক ধরনের ব্যর্থতা ছিল বা আছে?
ব্যর্থতা অতীতেও ছিল, এখনো আছে, কিন্তু শিক্ষকদের নিজেদের প্ল্যাটফর্ম থেকে খুব একটা করার কিছু ছিল বলে মনে হয় না। আমাদের শিক্ষা সিলেবাসটা একটা নির্দিষ্ট সেকশন আছে, তারা সিলেবাস ঠিক করে দেয়, সেভাবেই শিক্ষকরা পাঠদান করেন। তবে শিক্ষকদের ব্যক্তিগত কিছু অনাচার, যেটা শিক্ষকদের করা উচিত না, অনেকে করেছে, যার ফলে শিক্ষকদের সেই ভাবমূর্তি একটা ক্ষতি হয়েছে, সেটা শিক্ষার্থী এবং শিক্ষকের পারস্পরিক সম্পর্কে ক্ষতি করেছে। তাছাড়া আমাদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে কিছু সমস্যা বরাবরই থেকে গেছে, এখনো আছে। এক শ্রেণীর, এর বিপরীতে এক শ্রেণীর ধর্মীয় শিক্ষার নামে যে সমাজ গড়ে উঠছে, তারা কিন্তু এটার বিরোধিতা করছে। এই পরস্পর বিরোধিতা, পরস্পরমুখিতা আমাদের শিক্ষার সংকট সৃষ্টি করছে, এবং শাসকরা, যে দলগুলো রাজনৈতিক ক্ষমতা ছিল বা আছে বা থাকবে, তারা কিন্তু এই সমস্যার সমাধানে আন্তরিক না হয়ে বরং এই বিভাজনটাকে কাজে লাগিয়েছে। এটা দুঃখজনক। আমাদের সমাজে সেই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। বাবুল আনোয়ার, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন ক্লাসে, যে সূত্রগুলো পড়িয়েছেন রাষ্ট্রের, সমাজের কাঠামোর, এইটা তো এই অঞ্চলের মানুষের না। না না না, এই সূত্রগুলো কাদের? এগুলো মূলত পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীদের। আমি আমি এটি আপনার কাছে জানতে চাচ্ছি, পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীদের সূত্র, পাশ্চাত্য ইউরোপ ধরেন যে ব্রিটেনের কোনো রাষ্ট্রবিজ্ঞানী একটি সূত্র আবিষ্কার করেছে রাষ্ট্রবিজ্ঞানের, সেটা আপনারা যারা বাংলাদেশের কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান, আপনারা সেটা ক্লাসে পড়াচ্ছেন, ব্যাখ্যাও করছেন, কিন্তু সেই ওই রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা সে তো তার দেশের আলোকে করেছে। আমার দেশ তো অনেক দূরে, এখানে কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, সাধারণ মানুষের যে জীবনযাপন, সেই আলোকে তো ওই সংজ্ঞাগুলো নির্ধারিত হয়নি। আপনারা কেন কোনো সূত্র আবিষ্কার করতে পারেননি? কোনো এই অঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গির আলোকে, জীবন ব্যবস্থার আলোকে কেন কোনো সংজ্ঞা আবিষ্কার করেননি বা দিতে পারেননি? রাষ্ট্রবিজ্ঞানে অনেকগুলো সংজ্ঞা দেশ বা স্থানভেদে হয় না। যেহেতু আপনি বলেছেন, হ্যাঁ, পাশ্চাত্যের রাষ্ট্র দার্শনিকরা, হবস, লক, রুসো, যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, কার্ল মার্কস, হ্যাঁ, বা হেগেল, হ্যাঁ, দার্শনিক হেগেল, এর আগে প্লেটো, এরিস্টোটল বা সক্রেটিস, সবার জন্মই ইউরোপে, জি, গ্রিসে। এখন গণতন্ত্র নিয়ে একটা সংজ্ঞা দিয়েছে, প্লেটো দিয়েছেন রিপাবলিক গ্রন্থে, এরিস্টোটলও বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে পিপল, জি, ডেমোক্রেসি ইজ ফর্ম অফ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। রাইট। জনগণের দ্বারা, জনগণের নির্বাচিত, জনগণের সরকারি গণতন্ত্র। এখন তার মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হবে এবং নির্বাচিত সরকারকে জনগণের কল্যাণে কাজ করতে হবে, তাহলে গণতান্ত্রিক সরকার হবে। আপনি যদি বলেন যে এটা সংজ্ঞাগত পার্থক্য কি হতে পারে, যোগ যদি করা যায় যে বিভিন্ন জাতিসত্তার, সংস্কৃতি, ধর্মীয় বোধকে আমি সেটা বলছি। গুরুত্ব দিতে হবে জি, এই গণতন্ত্র হতে গেলে, এই ধরনের কাজ কেউ করছেন বলে আমার এখন পর্যন্ত জানা নেই। তবে এ ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট হতে পারে। আমি খুব বেদনার সঙ্গে বলছি, আমাদের দেশের যারা ধরুন যারা নানা বিষয়ে এক্সপার্ট বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াচ্ছেন, তারা শুধু পাশ্চাত্যটাই উগরে দিচ্ছে ছেলে মেয়েদের কাছে ক্লাসে ক্লাসে। এই অঞ্চলের মাটি এবং মানুষের অভ্যুদয় থেকে অর্জিত কোনো জ্ঞান কিংবা নতুন কোনো দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন না। তারা ভাবছেন না। কেন ভাবছেন? এটা খুব কষ্টকর কোনো বিষয়। বিষয়টি কষ্টকর না হলে বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা করা স্কোপ আছে। আপনি যেটা বলেছেন যে গণতান্ত্রিক সমাজ শুধু জনগণের দ্বারা নির্বাচিত সরকার বা জনগণের কল্যাণে কাজ করলে হবে না, জনগণের সাংস্কৃতিক বোধটাকেও জাগ্রত করতে হবে, ধর্মীয় বোধকেও গুরুত্ব দিতে হবে। এটা যদি বলা হয় তাহলে একটু আরো সুবিধা হতো। যেমন ধরুন রাষ্ট্রের সংজ্ঞা ওরাই দিয়েছে। রাষ্ট্র কি? রাষ্ট্র বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট ভূখণ্ডের এক জনসমষ্টি, যাদের একটি সরকার আছে এবং সেই সরকার স্বাধীন, সার্বভৌম। পরবর্তীকালে লাস্কি সহ কয়েকজন রাষ্ট্র দার্শনিক বললেন যে শুধু রাষ্ট্রের সংজ্ঞা এটা হলে হবে না, রাষ্ট্রের আরো একটি উপাদান দরকার, সেটা হলো রিকগনাইজেশন, স্বীকৃতি। অন্যান্য রাষ্ট্র তাকে স্বীকৃতি দেবে। তাহলে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর
স্বীকৃতি নিয়ে বঙ্গবন্ধু সরকার একটা বড় রকমের কাজ করেছিল যে আমাদের স্বীকার করো, এবং জানেন যে ভুটান প্রথম স্বীকৃতি দেয়, তারপর ভারত দেয়, আরব বিশ্ব অনেকগুলো দেশ দেয়। ইউরোপ অনেক আগে স্বীকৃতি দেওয়া শুরু করে, মানে আরব বিশ্বের অনেক আগে। যাই হোক, সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চাইছি সেটি হচ্ছে যে ওই প্রচলিত ফরম্যাটের বাইরে গিয়ে বা এই শত শত বছর আগে তো এইগুলো হয়েছে। আপনি অ্যারিস্টটলের কথা বললেন, আপনি সক্রেটিসের কথা বললেন, আপনি লবহাউসের কথা বললেন। জগৎ তো অনেক এগিয়েছে, অফকোর্স বিজ্ঞানে এগিয়েছে, প্রযুক্তিতে এগিয়েছে, মানসিকতায় এগিয়েছে। ওই ফরম্যাট কি এখনো আছে? এখনো এই দেশের মানুষ, এই দেশের অধ্যাপকেরা, এই দেশের বিজ্ঞানীরা বা এই দেশের জ্ঞানী মানুষেরা নিজেদের মতো করে কেন তৈরি করতে পারছে না? সমস্যা কোথায়? পারছি না, হচ্ছে না, বা কেউ কাজ করছে না বা করতে চাচ্ছে না। তার জীবনের শিক্ষকতার সময় সে যে লেখালেখি করে, প্রচলিত ধারায়, চিন্তায় যতটুকু দেশ সমাজকে দেওয়া যায় চেষ্টা করে। যদি এটা করতে হয় তাহলে এই গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের বিষয়ে তাকে বই লিখতে হবে, গবেষণা হ্যাঁ, করতে হবে, অবশ্যই গবেষণা তাই করতে না? হবে। ওই গণতন্ত্র, গবেষণার সময়টাই তো দিচ্ছেন না, হ্যাঁ, দিচ্ছেন না তৃতীয় আপনারা। বিশ্বের দেশগুলোতে কেন গণতন্ত্র ব্যর্থ হচ্ছে, সামরিক শাসন আসছে, স্বৈরশাসক আসছে, এ ব্যাপারে গবেষণা করে উপায়ের পথ নির্দেশ করা যেতে পারে। এভাবে কাজ হওয়া উচিত, সেটা হচ্ছে না। সেটা কেন হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না, আমার দৃষ্টিভঙ্গি এরকম যে হচ্ছে না এই কারণে যে পাশ্চাত্য যারা দিয়েছে সেগুলো এনে বিক্রি করে, বিক্রি বাট্টা করে ভালোই তো জীবনযাপন চলছে। হ্যাঁ? আমাকে নতুন করে ভাবতে হলে যে সময় দিতে হয়, যে জ্ঞান দিতে হয়, যে প্রজ্ঞা নিয়ে নিবিড় অভিনিবেশ সহকারে ভাবতে হয়, সে ভাবনাটাই আমরা এই অঞ্চলের মানুষ, বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানী কি আসলে বাংলাদেশে আছে? যে ভাবতে অর্থে চাইছে না। রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় হ্যাঁ। সে অর্থে এখন কেউ নেই। এবং রাষ্ট্র দার্শনিক একজন ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, তিনি নেই। আর কিছু কাজ করেছেন যারা, তারা রাষ্ট্র বিষয়ক লেখক বলা যেতে পারে, রাষ্ট্রবিজ্ঞানী নয়। রাষ্ট্রবিজ্ঞানী যারা, তালুকদার মনিরুজ্জামান স্যারকে আমরা কি বলতে পারি? তালুকদার মনিরুজ্জামান স্যারকে অনেকে রাষ্ট্রবিজ্ঞানী বলে। আমি তাকে শিক্ষক হিসাবে পেয়েছিলাম, শুধু দেখতে পেয়েছি, ক্লাস পাইনি। তবে তিনি একজন জ্ঞানী মানুষ, তার অনেক লেখালেখি আছে ভালো, যেগুলো মানুষের চিন্তার খোরাক জুগিয়েছে, গবেষণার ক্ষেত্র প্রসারিত করেছে। সে অর্থে তালুকদার মনিরুজ্জামান স্যারকে রাষ্ট্রবিজ্ঞানী বলা যায়। কিন্তু নতুন করে বলার আর কাউকে খুঁজে পাই না যে নতুন কিছু দিক নির্ণয় করেছেন এবং পথ দেখিয়েছেন। যেমন গণতান্ত্রিক সমাজের যে ভুল ত্রুটি আছে সেটা পুরানো, সেটাই আমরা উপশম করে এগিয়ে যেতে পারছি না। যেমন বলা হচ্ছে যে গণতন্ত্র অস্থিতিশীল সরকার, গণতান্ত্রিক সমাজ ব্যয়বহুল, গণতান্ত্রিক সমাজকে ভাগ করে, গণতন্ত্র সংখ্যালঘিষ্ঠের শাসন বলা হয়। যে ৩টা দল দাঁড়ালো, ২টা দল মিলে পেলো ৬০% ভোট, আর একটা দল পেলো ৪০% ভোট, সেই সরকার গঠন করলো। কিন্তু ৪০% ভোটারের সমর্থক সরকার থাকে। এই জন্য অনেকে বলে গণতন্ত্র। কিন্তু এর চেয়ে তো ভালো ব্যবস্থাপনা তো আর পৃথিবীতে আবিষ্কার হয়নি। সমাজতন্ত্র আবিষ্কার হয়েছিল, আ আ সোভিয়েত ইউনিয়নের পতন হলো, পূর্ব ইউরোপের পতন হলো। ফলে কি হলো যে আশা এবং উদ্দীপনা নিয়ে এই অঞ্চলের মানুষ একসময়, ধরেন কমরেড মণি সিংরা, হ্যাঁ, অনেকে আব্দুল অনেকে যে স্যাক্রিফাইসটা করেছেন, যে আত্মত্যাগ করেছেন সমাজ বদলের জন্য, সাধারণ মানুষের জীবনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং কালচারাল মুক্তির জন্যে, সেটা তো মুখ থুবড়ে পড়েছে। তো ফলে কি হচ্ছে যে বিকল্প তো আর কিছু নেই। বিকল্প নেই। বিকল্প নেই কেন? যে গণতান্ত্রিক সমাজে আর যাই হোক, আপনার কথা বলার স্বাধীনতা আছে, চিন্তার স্বাধীনতা আছে। এটা আমাদের দেশে কতটুকু, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সে প্রসঙ্গে যাবেন না। ইউরোপের দেশগুলোতে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেখানে মানুষ কিন্তু ইচ্ছামতো কথা বলতে পারে, ইচ্ছামতো চলতে পারে এবং তার ইচ্ছা শক্তির প্রকাশ ঘটাতে পারে। এটা আছে। এবং গণতান্ত্রিক সমাজে যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আপনি ইচ্ছামতো আয় ইনকাম করতে পারবেন। আপনি যদি উদ্যমী হন, পরিশ্রমী হন, আপনার টাকা পয়সা হবে, আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন, রাষ্ট্র সমর্থন দেবে। গণতান্ত্রিক সমাজের এটা একটি ভালো দিক। এই কারণে গণতন্ত্র এখনো অপরাপর শাসন প্রক্রিয়ার তুলনায় ভালো। খুবই স্বাভাবিক। আনোয়ার ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান কিংবা ধরেন পড়াশোনার অনেক সঙ্গে ছিলেন। একই সঙ্গে আপনি সাংবাদিকতাও করেছেন। করেছি। কত বছর সাংবাদিকতা করেছেন? সাংবাদিকতা সবগুলো হিসাব করলে প্রায় ২০ বছর। সেই ৮১ সাল থেকে শুরু করে
2008 অনেক দিন হয়। হ্যাঁ, আমি বিভিন্ন পত্রপত্রিকার সাব এডিটর, সিনিয়র সাব এডিটর, নিউজ এডিটর, সাময়িকী সম্পাদক হিসেবে কাজ করেছি। দৈনিক জনতা, বাংলা বাজার পত্রিকা, সচিত্র, স্বদেশ, বার্তা সংস্থা ইউএনবি বা মুক্তকণ্ঠের নিউজ এডিটর হিসেবে আমি সাংবাদিকতা পেশা ছেড়ে যাই, যেহেতু আমার মূল পেশা ছিল শিক্ষকতা। আমি অষ্টম বিসিএস এর মধ্য দিয়ে 1989 সালে শিক্ষা ক্যাডারে যোগদান করি। কিন্তু যখন অ্যাসোসিয়েট প্রফেসর হলাম, তখন আর একবেলা এইসব কাজ করা আমার জন্য রিস্ক হয়ে দাঁড়ালো। এবং পেশাগত কারণে রাজশাহী কলেজে গেলাম, তখন ছেড়ে দিলাম। তবে এই পেশাটার মধ্যে যে আনন্দ আছে, উত্তেজনা আছে, সেটাকে এখনো আমাকে খুব জাগিয়ে রাখে। সে নিউজ পেপার কাজ করলেন সারা রাত, আগে ভোরে পত্রিকা নিয়ে বাসায় ফিরতাম, এর মতো আনন্দ এটা বলা যায় না আর কি। সেই আনন্দটা আপনি যে বলছেন 60-এর 80-র দশকে বা 90-এর দশকে, মাত্র 30 বা 25 বছর বয়স পার হয়ে এসে এখন কি সেই সংবাদপত্রের আনন্দটা আপনি পাচ্ছেন? আমাদের সংবাদপত্র আমি যখন চিন্তা করি তখন একটু ভালো লাগে। তবে এখন তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে। জি, আমি প্যাটার্নের কথাই আপনি বলছি। কম্পিউটার বেজ হয়েছে। এখন রিপোর্টাররা প্রেস ক্লাবে বসে অনেকে রিপোর্ট পাঠিয়ে দিয়া চলে যায় এবং কারোর সঙ্গে কারোর দেখাও হয় না। সাহিত্য সম্পাদকের কাছে ইমেইলে লেখা যায়, তিনি লেখককে চেনেন না, বা টেলিফোনে বললো ভাই লেখা পাঠালাম। এই জিনিসটা কেমন জানি, আমি কয়েকটা পত্রিকা অফিসে গেলাম, একটা বিচ্ছিন্ন ভাব। তবে আধুনিক পদ্ধতিতে হচ্ছে বলে কাজগুলো উন্নত মানের হচ্ছে। কিন্তু আগে সেটা ছিল না। আগে আপনার হাতে লেখা কবিতা জমা দিয়ে আসতে হতো। মনে করেন জি, আহসান জি। হাবিবের কাছে। জি। উনি আবার চোখে একটু, হাবিব ভাই শেষ বয়সে কম দেখতেন বলে কবি নাসির আহমেদ পরে শোনাতেন। উনি শুনে আবার বলতো, ঠিক আছে আরেকবার শুনবো তারপর বলবো। আপনি গিয়ে শুনলেন যে আপনার কবিতা একবার পঠিত হয়েছে, গল্পটা অর্ধেক শুনেছেন, অর্ধেক শুনবেন। কি যে এক্সাইটমেন্ট! পরের সপ্তাহে শুনলেন যে না, আপনার গল্প যাচ্ছে। আপনি পাগল হয়ে যাবেন আনন্দে। আহসান হাবিবদের যে সময়টা যেটা ছিল অ্যানালগ সময়, যখন Analog আপনার সময়, right. সময়, এখন একটা ডিজিটাল সময়। ডিজিটাল সেই সময় এই সময়ের মধ্যে প্রচুর ব্যবধান। অনেক ব্যবধান। এই ব্যবধানটাকে অনুভব করেন? হ্যাঁ, অনুভব করি। এবং ওইটার মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া ছিল, তবে ঝামেলা ছিল। এখন এটা খুব স্মুথলি হয়। ঘরে বসে ইমেইল করা যায়। একটু আপনি কম্পিউটারে লিখলেন, মেইলে পাঠিয়ে দিয়ে হ্যাঁ, সম্পাদককে বললেন যে আপনার হ্যাঁ, লেখাটা পাঠিয়ে দেখাইতাম। দিয়েছি, শেষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার কিন্তু অনেকে টেলিফোন করে বলে, একটা লেখা পাঠান, ইমেইলে পাঠান। এই যে আপনার অনেক সহজ হয়েছে পথটা এবং প্রোডাকশন অনেক উন্নত হয়েছে। তবে ওই সময়ের ওই মানবিক যে বোধটা, একজন সম্পাদকের কাছে যাওয়া, তার বক্তব্য শোনা, এর মধ্যে একটা একটু অতলান্তিক চা আনন্দ খাওয়া, আছে, চা খাওয়া, একটা সিঙ্গারা খাওয়া, সিঙ্গারা খাওয়া একটু বসো, এবং তাকে দেখা। তাকে দেখা, এবং একই সঙ্গে আরো ৫ জন লেখক আসলে তাদের সঙ্গে একটু বৈঠক হওয়া, কথা বলা, গল্প বলা, চায়ের অনেক, কাপে অনেক, ঝড় তোলা। অনেক পাওয়া যেত। আমি একদিন হাবিবের কাছে যাবো, সিঁড়ি বেয়ে উঠছি। হঠাৎ করে সম্পাদক মহোদয়, কবি শামসুর রহমান নামছেন। লিফটটা কি যে কারণে সমস্যা হচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম যে শামসুর রহমান আমার সামনে। আমি সালাম দিলাম। উনি আপনি করে বলতেন, হ্যাঁ, সবাইকে আপনি করে "আপনি বলুন। ভালো আছেন?" আমি বললাম, "জি রহমান ভাই।" "কই যাবেন?" "হাবিব ভাইয়ের কাছে।" যান, হাবিব ভাই হয়তো আছে।" এই যে একটা শামসুর রহমানের মতো একজন কবিকে সিঁড়িতে পেলাম, এটা ভাবা যায়। শিউরে উঠলাম, তখন তো ছাত্র মানুষ। হ্যাঁ। আহসান হাবিবের মতন সুন্দর এই শুভ্র মানুষটির চুল সাদা, শরীর সাদা, কথা বলেন খুব আস্তে। দেখেই আমি অভিভূত হয়ে যেতাম যে কবি আহসান হাবিব, সেই মেঘনা পাড়ের ছেলের, সেই বিখ্যাত কিশোর কবিতার কবি। এটা আমি সুফিয়া কামালকে দেখে বিমূত হয়েছিলাম। তো এখন সেটা কম হয়। তবে ইদানিং যেটা হয়, মিডিয়ার প্রচার হয়, অনেক মিডিয়া, অনেক সাহিত্য আড্ডা হয়, সাহিত্য সম্মেলন হয়, সেখানে কবি সাহিত্যিকদের মিলন হয়, দেখা যায়, কথা বলা আরেকটা যায়। ধরুন, পত্রিকায় আপনার একটা কবিতা প্রকাশিত হলো, কিন্তু আপনি এটা ফেসবুকেও দিতে হচ্ছে আপনাকে। দিচ্ছে এবং এখন পত্রিকা কিনতে হয় না। ছাত্র জীবনে দৈনিক বাংলায় লেখা ছাপা হলে ৫ কপি পত্রিকা কেনার টাকা থাকতো না। ওইটা কিনে আবার স্যারকে দিতাম, আব্বাকে দিতাম, ২ একটা বন্ধুকে দিতাম এবং বলতো যে পড়িস বলিস। সেটা আবার চিঠি লিখে জানাতে হতো। ফোন ছিল না। কঠিন ব্যাপার। এখন তো ফেসবুকে দিলেন, অনেকে পড়ছে, অনেকে মন্তব্য করছে। কমিউনিকেশনটা খুব ভালো হয়েছে এখন। কিন্তু আগে সেটা যেটা কি ছিল না। যান্ত্রিক কমিউনিকেশন বলে মনে হয়? কিছুটা মনে হয়, যখন সবাই কাজটা করে, গণহারে হচ্ছে, তখন মনে হয় এটা এক ধরনের
সস্তা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার কি মনে হয় যে এই ফেসবুক আমাদের ব্যক্তি জীবনের যত রকমের গোপন সৌন্দর্য কিংবা এক ধরনের আড়ালের এক ধরনের যে শিল্পময়তা সেটি নষ্ট করে দিচ্ছে? এক হিসেবে বলা যায় যে আমার অনেক গোপন জিনিস, অনেক গোপন ছবি, কথা আমি ফেসবুকে লিখছি। যেটা আমার অত্যন্ত আপনজনদের জানা দরকার, সেটা মানুষ জানছে, সেটা জেনারেলিস্ট জেনারেলিস্ট হয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? এটাতে অনেকে আনন্দ পায় যে আমার কথাটা অনেকে জানলো, আমার ব্যথাটা অনেকে অনুভব করছে। এই যে শেয়ারিংটাকে তারা গ্রহণ করছে। আবার অনেকে ভাবছে যে এগুলো বলা উচিত না এবং এটা সামাজিক, পারিবারিক জীবনের অনেক ক্ষতি করে দিবে। শুধু ক্ষতি না, একই সঙ্গে ধরেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে গভীর বোধ এবং বোধন, সেইটা কিন্তু আমার মনে হয় যে একটু আ নষ্ট হয়েছে বা কমে গেছে। নষ্ট হচ্ছে এবং খুব মজার ব্যাপার, এটা আমি খারাপ মনে করি। অনেকে খুব হেভি খাওয়া-দাওয়া করে রেস্টুরেন্টে বা বাসায়। সেগুলো ছবি দিচ্ছে। সেগুলো যে আজকে দুপুরে খেলাম, ও আসলো। এটা এই ধরনের কাজগুলো করা উচিত না। যেটা মানুষকে আহত করে। আপনার নিকট আত্মীয় হয়তো খুব সামান্য শাক-ভাত খাচ্ছে। আপনি খাচ্ছেন রুই মাছ, মুরগির রোস্ট, হ্যাঁ? আরো কত কি কাবাব-টাবাব দিয়ে। এই জিনিসগুলোকে একটু মানবিক শখের কারণে, মানবিক সুখ-দুঃখ শেয়ার করার স্বার্থে একটু ভেবে চিন্তে পোস্ট করা উচিত। আমরা সেটা অনেকে করি না। অনেকে নিজেরটাই আফল করার জন্য এসব করি। আমার মনে হয় সেটা ঠিক না। এরিস্টটল তার রাষ্ট্রে কবি রাখতে চাননি কেন? এটা এরিস্টটল সক্রেটিস তার রাষ্ট্রে কবি রাখতে চাননি কেন? এটা বলেছেন যে কবিরা একটু খেয়ালি হয়। হুম। রাষ্ট্রীয় ব্যাপারটা খুব সিরিয়াস।